বাদুড়িয়ায় ইছামতির পাড় দখল করে ইটভাটা। দখল হয়ে যাওয়া 400 বিঘা জমি উদ্ধার করল ভূমি ও ভূমি রাজস্ব দফতর। নকশালবাড়িতে আবার নদীর বুকে বেআইনি নির্মাণ, অভিযোগের আঙুল স্থানীয় বাসিন্দার দিকে। তিনি এই বেআইনি নির্মাণের অভিযোগ মানতে নারাজ। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই তৎপরতা, এলাকা পরিদর্শন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মীদের। নদীর পাড় দখল করে এভাবেই তৈরি হয়েছিল ইটভাটা। দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। উত্তর 24 পরগনার বসিরহাটের বাদুড়িয়া, এখানকার চরগনপাড়ার গা ঘেঁষে বই গিয়েছে ইছামতি। নদীর পাড়ে ছিল একের পর এক ইটভাটা। প্রায় 400 বিঘে জমি দখল করে এইসব ইটভাটা চলছিল, সেটাও প্রায় 10 বছর ধরে। নদী থেকে বেআইনিভাবে তোলা হচ্ছিল মাটি এবং বালি, তা কাজে লাগানো হচ্ছিল ইটভাটায়। এ নিয়ে অভিযোগ জমা পড়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে। এরপর পরিদর্শন, শেষমেশ দখল হয়ে যাওয়া 400 বিঘা জমি উদ্ধার করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। জমিতে বসানো হয় সরকারি বোর্ড। নদীর থেকে উঠে এসে শিকস্তি ভূমি, ওই জন্য ওই জমিটা পুরোটাই গভর্নমেন্টের 1 নম্বর খতিয়ান আছে, এবং ওই খতিয়ান জমিটা এখনো পর্যন্ত আমাদের এলার মানে বলে বাংলার বিভূচিত্রে এখনো উঠে। হ্যাঁ, ওখানে কি বোর্ড ফোর্ড দেওয়া হয়েছে? হ্যাঁ, বোর্ড দেওয়া হয়েছে। জমিটা খাট জমি সরকারের। এখন কি সমস্যা? সমস্যা ভাড়া বন্ধ। লোকজন কাজ করতে দিচ্ছে না, খাবে দাবি ঠিক। সরকার যদি বলে যে জমি আমাদের খানা দাও, এরা ভাড়া মালিকরা দিতে রাজি ছিল। শিলিগুড়ির নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত, এখানকার বাবুপাড়ার গা ঘেঁষে বয়ে গিয়েছে খেমচি নদী। পাহাড়ি এই নদী এমনিতেই সরু, তার উপর দিনের পর দিন নদীর পাড় দখল হচ্ছে। তৈরি হয়েছে বাড়ি, দোকান। এবার নদীর বুক দখল, তোলা হচ্ছে কংক্রিটের পিলার। অভিযোগ উঠছে এলাকারই বাসিন্দা মানিক ঘোষের বিরুদ্ধে। এ নিয়ে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে নালিশও জানান স্থানীয়রা। তারপর থেকে নির্মাণ বন্ধ। আর সবাই মিলে কমপ্লেনটা করা হয়েছে যে আমাদের নদীর একটা ঘাট ক্লাবের জায়গাটা, এটা ইচ্ছাসঙ্গ ক্লাব। তো ক্লাবের এই জায়গা থেকে আমাদের ঘাটটাকে বন্ধ করে দেওয়ার মানে চওড়া করার জন্য নদীটাকে আমরা আবেদন করছি যে নদী চওড়াই ছিল, কিন্তু সেই নদীটাকে চাপানো হয়েছে। তো আমরা চাচ্ছি যে নদীটা যেরকম আছে সেরকমই থাকার দরকার আছে। সেটা যে অভিযোগটা করেছে সেটা সঠিকই অনুমান করেছে ওনারা। গ্রামবাসীরা আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি অভিযোগপত্র জমা করেছে। সেই অভিযোগপত্রের ভিত্তিতে আমরা যে ভদ্রলোক কাজটা করছিলেন তাকে আমরা গিয়ে মানা করি, এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের কথা মতো উনি সেই কাজটা বন্ধ করে রাখে। সেক্ষেত্রে আমরা এটি ইরিগেশন ডিপার্টমেন্টে চিঠিটা ফরওয়ার্ড করব। কোনোভাবেই নদীতে অবৈধ নির্মাণ গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বরদাস্ত করব না। এই নদীর জল টোটাল আমার জমির উপর দিয়ে গিয়ে আমার এক সাইড পুরো ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আমি মহকুমা পরিষদ এবং বিডিও অফিসে অনেকবার আমি দরখাস্ত দিয়েছি এটা আমার এটা করে দেওয়ার জন্য, যেহেতু ওরা করে দেয় নাই, তার পরিপ্রেক্ষে আমি নিজের থেকে এটা আমার নিজের জায়গায় আমি করছি। এবার যারা অভিযোগ করেছে তাদের জায়গার কাগজপত্র নিয়ে আসতে বলেন, এখানে দাঁড়াইতে বলেন। আমার কাগজপত্র নিয়ে আমি দাঁড়াবো। আমারটা যদি ভুল থাকে আমার যেখানে যাবে আমাকে ওখানে দিয়ে দেবে, যাদের যেখানে আছে ওখানে। নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পরই তৎপরতা। বাবুপাড়ায় পৌঁছন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মীরা। বাদুড়িয়া থেকে জিয়াউল আলম, নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। নিয়োগ মামলায় হাইকোর্টে জামিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। 10 লক্ষ টাকার বন্ডে ইডি মামলায় জামিন পার্থ ঘনিষ্ঠের। জমা রাখতে হবে পাসপোর্ট। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন, আর কি খবর রয়েছে অর্ণব? দেখো, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষের মতোই কার্যত একই শর্তে তাকে জামিন মঞ্জুর করলো বিচারপতি শুভ্রা ঘোষ। এবং প্রাথমিকের নিয়োগ দুর্নীতি ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের করা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে 10 লক্ষ টাকার বন্ডে। তবে শান্তনু বন্দ্যোপাধ্যায় এই জামিন পাওয়ার পর আপাতভাবে তার জেল মুক্ত হওয়ার কথা, কিন্তু আইনি যে প্রক্রিয়াগুলি রয়েছে, অর্থাৎ 10 লক্ষ টাকার বন্ড, সেগুলোকে নিম্ন আদালতে পেশ করা, বাকি যে প্রক্রিয়াগুলির জন্য বেশ কিছুটা সময় লাগে। এরই মধ্যে সিবিআই নতুন করে যে আদালতে নিজেদের হেফাজতে চেয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে চেয়ে যে আবেদন করেছে, সেই আবেদনের ওপর পাকাপাকিভাবে জেল মুক্ত হবে কিনা শান্তনু বন্দ্যোপাধ্যায় তা নির্ভর করছে। কারণ ইডি মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিতে চাইছে। সেই মামলার ফলাফলের উপরই এখন সিবিআই বিশেষ আদালত কি নির্দেশ দেয় তার উপরই নির্ভর করছে শান্তনু বন্দ্যোপাধ্যায় জেলমুক্ত হবেন কিনা। তবে মানিক, কুন্তল এবং তারপরে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যে জামিন পাওয়া,
কার্যত ইডির তদন্তের বিচার প্রক্রিয়ার বিলম্বিত যে প্রক্রিয়া সেটা নিয়ে আরো একবার প্রশ্ন তুলে দিল। ধন্যবাদ অর্ণব। এদিকে এর আগেই জামিন পেয়েছেন অর্পিতা। দোষের সাজা 7 বছর, জেল খাটা হয়েছে প্রায় 3 বছর, শুরুই হয়নি এখনো বিচার। তাই জামিনে মুক্ত হয়েছেন শিক্ষা দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়। প্যারোলে মুক্ত থাকা অবস্থায় ইডির বিশেষ আদালতের নির্দেশ। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা, জামিন পেলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারির 857 দিন পর জামিন, দোষের সাজা 7 বছর। 857 দিন হেফাজতে ছিলেন অর্পিতা, অর্থাৎ সাজার 1/3 বেশি হেফাজতে, কিন্তু বিচার এখনো শুরুই হয়নি। তাই জামিনে মুক্ত শিক্ষা দুর্নীতিতে ধৃত অর্পিতা। প্যারোলে মুক্ত থাকা অবস্থায় ইডির বিশেষ আদালতের নির্দেশ। 5 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে অর্পিতার জামিন দেওয়া হয়েছে কয়েকটি শর্ত, যেমন মায়ের পারলৌকিক কাজ শেষে থাকতে হবে কলকাতার ঠিকানায়, আদালতের অনুমতি ছাড়া কলকাতার বাইরে যাওয়া যাবে না, ইডির কাছে জমা রাখতে হবে পাসপোর্ট, প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতে হবে। নিয়োগ দুর্নীতিতে এই অর্পিতার ফ্ল্যাটেই মেলে টাকার পাহাড়। প্রথমে টালিগঞ্জের ফ্ল্যাটে, তারপর বেলঘরিয়া। টাকা গুনতে আনতে হয় একের পর এক যন্ত্র। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 21 কোটি 20 লক্ষ টাকা, বেলঘরিয়ায় 27 কোটি 90 লক্ষ। এছাড়া উদ্ধার হয় প্রচুর সোনা, জমির দলিল। ইডির দাবি 5 কোটি 8 লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল বিদেশি মুদ্রাও। বিশাল পরিমাণ টাকা, সোনা, এসব নিয়ে সদুত্তর দিতে না পারায় গ্রেফতার। প্রায় 3 বছর জেল খাটা হয়েছে, এবার জামিন। নিউজ 18 বাংলা। জলাশয় ফেরানোর উদ্যোগে বাধা। খড়দায় জলাশয় ফেরাতে গিয়ে বাধার মুখে পড়তে হলো পুরকর্মীদের। তাহলে ভুলের মাসুলটা আপনাকে দিতে তাহলে ভুলের মাসুলটা আপনাকে দিতে হবে। সবারই ধারে ব্রিটিশ অর্ডার নিয়ে এসো। কোন ধরনের কাজ হচ্ছে এটা? এত টাকা জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন, বলুন কি আপনাকে কে বলেছে চাপ তুলতে? আপনি কেন অর্ডার দিয়েছেন? আপনি চেক করে বলুন। না না, কেন ডিস্টার্ব করব না? কেন ডিস্টার্ব করব না আপনাকে? এলাকার সমস্ত লোকের অর্ডার চাই, লিখিত অর্ডার চাই, লিখিত। কি করবো? তুলবো? না না, তোলা হবে না। সিস্টেমের কথা বলছি তো। আমি কি করে বুঝবো সেটা? আমরা কি করে বুঝবো? আপনাকে কাজ করে দেবেন আমাকে, না দেবেন না বলুন। লিখিত ইনস্ট্রাকশন দিতে হবে আমাকে। আমরা এই খবর সম্প্রচার করেছিলাম। নিউজ 18 বাংলার খবরের জেরে বন্ধ হয় জলাশয় ভরাট। জলাশয় ভরাট হয়ে যাচ্ছে সেই খবর আমরা দেখাই, এবং এরপরই মাটি তুলে জলাশয় ফেরানোর উদ্যোগ নেয় পুরসভা। জমির মালিক এবং স্থানীয়দের একাংশের বাধার মুখে পড়তে হয় পুরকর্মীদের। রীতিমতো হুমকি দেওয়ারও অভিযোগ। কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, আমরা এই খবর দেখিয়েছিলাম যে জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, পুকুর চুরি হয়ে যাচ্ছে, তারপরে পুরকর্মীদের গিয়ে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হলো। কি বলছেন এলাকার মানুষ, তারা বাধা দিচ্ছেন কি করে? দেখো, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় যে গত পরশুদিন আমরা খবর সম্প্রচারিত করেছিলাম, এবং গতকাল পরিদর্শনে যান খড়দহ পৌরসভার পুরপ্রধান নীলু সরকার এবং অন্যান্য আধিকারিক যারা রয়েছেন তারা প্রত্যেকেই। এবং তারপরে গতকাল তিনি নির্দেশ দিয়েছেন যে আজ থেকে কিন্তু মাটি তোলার কাজ শুরু হবে এবং জলাশয়কে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। সেই নির্দেশ মতো আজকে সকালবেলায় যখন পৌরসভার পৌরকর্মী যারা রয়েছেন তারা যখন সেখানে মাটি তোলার কাজ করতে যান, সেই সময় কিন্তু জমি মালিক থেকে শুরু করে যারা স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা কিন্তু বাধা দেন এবং হুমকি দেন যে এখানে কোনো রকমভাবে কিন্তু মাটি তোলা যাবে না, এবং হুমকির শিকার হতে হয় পৌরকর্মীদের। আতঙ্কিত হয়ে পৌরকর্মী যারা রয়েছেন তারা কিন্তু কাজ বন্ধ করে দেন, এবং জমি মালিক এবং যারা স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা সরকারি কাজে বাধা দিচ্ছেন প্রকাশ্যে, এবং তারা হুমকি দিচ্ছেন যে কোনোভাবে কিন্তু এইভাবে মাটি তোলা যাবে না। তারপরে কিন্তু পৌরকর্মীরা কাজ বন্ধ করে দেন। তারপরে কিন্তু ঘটনাস্থলে খবর পেয়ে আসে রহরা থানার পুলিশ। যারা বাধা দিচ্ছেন এরাই কি জলাশয় ভরাট করছিলেন? এরা কি জানেন না যে জলাশয় ভরাট করা বেআইনি? এরা এতটা বেপরোয়া কি করে হচ্ছেন যে সরকারি কাজে এরা বাধা দিচ্ছেন, তাও আবার
পুকুর ভরাটের কাজে? দেখো, তারা একটা সাফাই দিচ্ছেন, তারা বলছেন যে এর আগেও কিন্তু এই জায়গাতে জলা জায়গা ছিল, তো সেই জায়গাতে কিন্তু অনেক জায়গাতে বাড়ি হয়ে গিয়েছে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, কারণ এখানে জল জমে থাকে। কিন্তু আমাদের প্রশ্ন যে এক জলা জায়গা, সেই জলা জায়গা ইট বা মাটি ফেলে ভরাট করা হচ্ছে দিনের আলোয় প্রকাশ্যে, বস্তায় বস্তায় মাটি ফেলে, সেই খবর আমরা সম্প্রচার করেছিলাম। সেই প্রশ্নের উত্তরে কিন্তু তারা একটাই কথা বলছেন যে পৌরসভাগতভাবে কিন্তু কোনো রকম তাদের কিছু কোনো রকম মাটি তোলার কোনো রকম কোনো অনুমতি দেওয়া হয়নি। তাহলে আমাদের প্রশ্ন, যেখানে মাটি যখন তোলার কোনো অনুমতি দেওয়া হয়নি, সেই জায়গাতে মাটি ফেলার তো অনুমতি চাওয়া হয়েছিল পৌরসভার কাছ থেকে, পৌরসভা তো কোনো অনুমতি দেয়নি। সেই জায়গা থেকে কিন্তু তাদের একটাই বিষয়, পৌরসভার পুরপ্রধান পরিষ্কার বলছেন, তিনি কিন্তু কোনো নির্দেশ দেননি, ডেঙ্গুর মশা লার্ভার জন্য পরিষ্কার করার কথা বলেছিলেন, কিন্তু কোনো মাটি তোলার কথা কিন্তু অনুমতি কিন্তু তিনি দেননি। এবং তিনি পরিষ্কার জানিয়েছেন জমি মালিক মিথ্যে বদনাম দিচ্ছেন তার নামে, এবং তিনি জমি মালিকের নামে খড়হরা থানায় অবিলম্বে এফআইআর করেছেন। এবং আজকে সকালবেলা যখন পৌরকর্মীরা মাটি তুলতে যায়, সেই সময় কিন্তু পৌরকর্মীরা বাধার সম্মুখীন হয়। ঘটনাস্থলে রহরা থানার পুলিশ আছে, পুলিশের উপস্থিতিতে কিন্তু মাটি তোলার কাজ পুনরায় আবার শুরু হয়েছে, এবং এখনো পর্যন্ত কোনো মাটি তোলার কাজ চালিয়ে যাচ্ছেন পৌরকর্মীরা। ধন্যবাদ সুবীর। পুরকর্মীরা কি বলছেন আমরা শুনবো। আমি সকালবেলা ভোরবেলা এসে একদম দ্রুততার সঙ্গে চেয়ারম্যানের নির্দেশ আমি পালন করেছি। তার মধ্যে কিছুটা এলাকার লোকের বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল, আমাকে বারবার বাধা সৃষ্টি করেছিল যে কাজ করতে দেবে না, আরো জমি আছে দেখুন, ওগুলো ভরাট, এরকম বিভিন্ন ইত্যাদি বিভিন্ন রকম এখান থেকে রাবিশ তুলতে দেবে না। কিন্তু আমরা তার নির্দেশ শুনিনি, আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি চেয়ারম্যানের মাধ্যমে। পুলিশ আসার পর পুলিশ এসে আমরা আবার পুনরায় কাজ চালু করেছি। পুরসভার চেয়ারম্যান কি বলছেন শুনবো। 3 নম্বর ওয়ার্ডে আপনি গতকাল পরিদর্শনে গিয়েছিলেন এবং আপনি মাটি তোলার জন্য বলেছিলেন। পৌরকর্মীরা ওখানে গেলে তাদেরকে হুমকি এবং বিক্ষোভের মুখে পড়তে হয়, জমি মালিক এবং স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। পৌরসভাগতভাবে আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? পৌরসভাগতভাবে ব্যবস্থা নিয়ে আমরা ওখানে পুলিশ পাঠিয়েছিলাম, পাঠিয়ে আমরা কাজ করে নিয়েছি, কাজ চলছে, ওরা রয়েছে এখনো। বাঁকুড়া মেডিকেল কলেজে রমরমিয়ে চলছে দালাল রাজ। ইমার্জেন্সির বাইরে বহিরাগতদের দাপট, ট্রলি বয়ের অভাবে দালালদের রমরমা সেখানে। স্ট্রেচার নিয়ে যেতে টাকা আদায়ের অভিযোগ, আর এই অভিযোগ করছেন রোগীর আত্মীয়রাই। নিরুপায় হয়ে টাকা দিতে বাধ্য হচ্ছেন তারা। কি বলছেন, অভিযোগ করছেন শুনুন। আমাদের অ্যাম্বুলেন্সে এসেছিল, বলেছিল ওখানে সমস্ত কিছু করে দিবে, কিন্তু এখানে আসার পর আমি কিছুই দেখতে পেলাম না। এরপরে নামানোর সঙ্গে সঙ্গে এখানে ছেলেরা এলো, দিয়ে পরে বলতো আমরা করে দিচ্ছি অ্যাডমিশন, সমস্ত কিছু করে দিচ্ছি, কিন্তু হাসপাতালে কোনো পরিষেবা নেই। এরপরে আমাকে কাজটা করাতেও হবে, এরপরে আমার তাদেরকে ধরা ছাড়া তাদের কোনো উপায়ও নেই আমার। তখন আমি নিরুপায় ওদিকে বললাম, তাহলে ওরা যেটুকু করে দিবে আমার সেটুকুই উপকার। তারা পয়সার বিনিময়ে করেছে। আমার কাছে প্রথমে 1000 টাকা খুঁজেছিল, দিয়ে 500, দিয়ে পরে বলছে 500 আমি দিতে পারবো না, খুব গরিব মানুষ, 300 টাকা দেবো। কথা বলবো প্রিয়ব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রিয়ব্রত, এই দালাল চক্র গড়ে উঠলো কি করে? হাসপাতালে কি পর্যাপ্ত স্টাফ নেই? একেবারে মিমি, তুমি যেটা বলছিলে পর্যাপ্ত স্টাফের অভাব, এবং সেই অভাবের কথা মেনে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যেখানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে হাজারের উপরে রোগী প্রতিদিন ভর্তি থাকে, সেই হাসপাতালে যেখানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল শুধুমাত্র বাঁকুড়া নয়, পার্শ্ববর্তী জেলা পুরুলিয়া এবং পাশের রাজ্য ঝাড়খণ্ডের একটা অংশের মানুষও এর উপরে ভরসা করেন চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে। সেই হাসপাতালেই যে ট্রলি বয় এবং স্ট্রেচার বয়ে নিয়ে যাওয়ার যে মানুষ যারা এই ধরনের কাজ করেন, যারা বলছেন আসা মাত্র ট্রলি বয়ে নিয়ে চলে যাবে বিভিন্ন ওয়ার্ডে যেখানে ভর্তি হবেন রোগী, সেই কর্মীর অভাব, এবং সেই কারণেই স্থানীয় কিছু মানুষজন তারা এই দালালের কাজ করছেন। তারা এসে পরে প্রথমেই যখন অ্যাম্বুলেন্স বা কোনো একটা মনে করে রোগী আসছে ইমার্জেন্সি সামনে, তখন চলে যাচ্ছেন এবং দরদাম করছেন বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত স্থানান্তরের ক্ষেত্রে এবং অন্য কোনো জায়গায় বিভিন্ন টেস্ট করাতে যেতে হতেও সেখানেও কিন্তু দরদাম করা হচ্ছে। পেশেন্ট পার্টি দুর্ভোগের মধ্যে রয়েছেন, তারা সবাই সবসময়তেই কিন্তু প্রচুর লোক আসে না পেশেন্টের সঙ্গে, সেই সময়তে কিন্তু এই দালালদের রমরমা বাজার। কারণ তারা চাইছেন পেশেন্টকে নিয়ে অন্যত্র নিয়ে যেতে হলে, তাদেরকে ওয়ার্ডে দিতে হলে মোটা টাকা গুনতে হবে, বাধ্য হয়ে সেই টাকা দিতে বাধ্য হচ্ছেন রোগীর আত্মীয়রা, এমনটাই অভিযোগ। এবং হাসপাতাল কর্তৃপক্ষ এখানে নিরুপায়, কেননা ট্রলি বয় যে কুটি কত রয়েছে তাদের কিন্তু দেখা মিলে না, এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন অবিলম্বে সমস্যা মিটিয়ে ফেলা হবে। কিন্তু এই সমস্যার ফলে কিন্তু স্থানীয় যারা রোগী আসছেন বা দূর দূরান্ত থেকে যারা গরিব মানুষ রোগী হিসেবে আসছেন, তাদের পরিজন থেকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। মিমি, ধন্যবাদ প্রিয়ব্রত। বলতে পারছি না ওরা কি কারণে করে না, কিন্তু কাজ তো ওদের, কিন্তু ওরা করে না, জন্য আমরা করতে যাই, আমাদেরকে বারণ করে। আমরা যারা পেশেন্ট দেখতে পাচ্ছি না তাদেরকে নিয়ে যাই, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট কেসে পুলিশের ভ্যান নিয়ে আসে, কোনো স্টাফ নেই, সেও আমাদেরকে উঠাতে হয়। পুলিশরা ডাকে যে ভাই এটা করে দেয়, আমরা করে দিই, রক্ত ঘাটি আর ঘাটি,
সব কিছু সমস্যা তোমার সেরকম আমরা করে দিই। পয়সা দেয় স্যার, যে যেমন পারে তাকে সে তেমনি দেয়। কেউ 200 দিচ্ছে, কেউ 100 দিচ্ছে, কেউ 50 টাকা দিচ্ছে, যার যেমন লাগতো। যে জোস্ত কাউকে করা হয় না, আমার জনটা দেয় সেটা নিয়ে সন্তুষ্ট না। পেশেন্ট পার্টিতে পারে না, যারা পারে না তাদেরকে করে দেওয়া হয়। যারা পারে তাদেরকে ছেড়ে দিই, যারা পারে না তাদেরকে করে দিই। যে কাজটা করার কথা হাসপাতালের স্টাফদের, ওয়ার্ড বয়দের, স্টাফের অভাবে এই দালাল চক্রটা তৈরি হয়েছে, এই কথা মানছেন হাসপাতাল সুপার। গ্রুপ ডি বা স্ক্যাভেঞ্জিং সেটা এখনো বাড়েনি, ফলে যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, যেমন ইমার্জেন্সিতে কোনো একটা পেশেন্ট এলে মানে বাড়ির লোক হয়তো একজন বা দুজন এলো, তাহলে বাড়িতে ট্রলি ঠেলে যে পেশেন্টকে ভর্তি করতে হচ্ছে, সেখানে দালালরা তার আগে থেকেই ক্যাচ করছে ওদেরকে অনেক সময়। এমনকি অনেক সময় ওরা আবার নিয়ে যেতে যাও তার টাকার দাবি করে, অনেক সময় স্ন্যাচও করে। এই ঘটনাটা দেখায় মানে আমার এই গ্রুপ ডি সংখ্যাটা খুব দরকার, যাতে আমরা ডেডিকেটেড ট্রলি বয় কিছু রেখে দিতে পারি ওয়ার্ডগুলোতে, যাতে আমরা ওটিতে নামানো ওঠানো এই ব্যাপারগুলো করতে পারি। এগুলো দেখা যাক, প্রসেস চলছে, আশা করি পেয়ে যাবো। আর পুরুলিয়া মেডিকেল কলেজের খবর দেখাবো, সেখানে চরম রক্ত সংকট। হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের যোগান কমেছে। প্রতিদিন 35 থেকে 50 ইউনিট রক্তের চাহিদা। এখন ব্লাড ব্যাংকে দিনে 10 থেকে 12 ইউনিট রক্তের যোগান হয়। রক্ত সংকটের সমস্যায় পড়েছেন রোগীর পরিজনরা। কিন্তু কেন দেখা দিল এতটা রক্ত সংকট? ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন। ইন্দ্রজিৎ, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? দেখো মিমি, হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে এই রক্ত সংকটের মূল কারণ হচ্ছে রক্তদান যে শিবিরগুলো হয় সেখান থেকে রক্ত আসছে না, এবং হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের যোগান একেবারে এই বিভিন্ন জেলা জুড়ে যে রক্তদান শিবির হয়, যেগুলোর আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক দল, কখনো কলেজগুলো, কখনো আবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির করা হয়, সেখান থেকে রক্ত সংগ্রহ করে একেবারে ব্লাড ব্যাংকে চলে আসে। ফলে পুরুলিয়ার ক্ষেত্রে সেই যে একেবারে শিবির হওয়ার কথা সেগুলো হচ্ছে না, হলেও সেখান থেকে যে রক্তদাতা কমে আসছে এবং রক্তের যোগানও কমে আসছে। আর এরই কারণে রক্তের একটা সংকট দেখা দিয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে অনেকগুলো গ্রুপের রক্ত একেবারেই নেই, এবং যারা রক্তের প্রয়োজন তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে। ব্লাড ব্যাংক একেবারে নিরুপায় হয়ে তাদের সেই গ্রুপের রক্ত দিতে হচ্ছে, তবেই রক্ত পাচ্ছে। ফলে রক্ত দিয়ে সাহায্য করতে পারছে না, বা চিকিৎসার জন্য যে রক্তের প্রয়োজন সেটা ঘাটতি দেখা দিয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এই ঘাটতি তখনই মিটবে যখন সাধারণ মানুষ, রাজনৈতিক দলগুলো, বিভিন্ন সংগঠন তারা এগিয়ে আসবে এবং রক্তদান শিবির করবে, এবং সেই রক্তদান শিবির থেকেই রক্তের যোগান মিলবে। এবং এখন ভরসা সেই একেবারেই শিবিরগুলো কবে হবে, এবং এই শিবিরগুলোর সাফল্য থেকেই পুরুলিয়ার ব্লাড ব্যাংকের যে এখন বর্তমান অবস্থা সেই থেকে রেহাই পাবে। অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ। ব্লাড পেলেন? না পাইনি। কি ব্লাড দরকার ছিল? বি নেগেটিভ বলছে নেই, ডোনারও মিলছে না, বা নিজের কেউ নাই। তো এখানে বলছে যে গ্রুপ তোমার পরে সেই গ্রুপে দিতে হবে, আমি অন্য গ্রুপ দিয়ে অন্য গ্রুপ দিতে পারবো না। সমস্যা মানে আমরা যদি এবি পজিটিভের দরকার হচ্ছে, তো এবি পজিটিভ বালা ব্লাড ডোনেট বালার দরকার হচ্ছে, তবে যে ব্লাড দিবে না তো দিবে না, তাহলে আমাদের ব্লাড ব্যাংকের দরকার কি? আমার ডেলি যেখানে রিকোয়ারমেন্ট আমার 35-এর কাছাকাছি কাট অফ ভ্যালু, সেই জায়গায় পুরুলিয়াতে প্রাচুর্য যে পরিমাণে আমাদের পাওয়ার কথা, বা যে পরিমাণ আমাদের লোক আশঙ্কা আছে, তারা যদি 2% ব্লাড দেয়, তাহলে পুরুলিয়া ব্লাড ব্যাংকে ব্লাডের অভাব হয় না। আমরা 1 ইউনিট করে দেওয়ার চেষ্টা করছি সবাইকেই। যদি না হয় সেক্ষেত্রে বলছি যে আপনি ডোনার নিয়ে আসুন। সমস্যা রয়েছে, সমস্যা তো রয়েছে, চেষ্টা করছি আমরা এটা ওভারকাম করার। দৈর্ঘ্যে প্রস্থে আরো বড় হচ্ছে হাওড়া স্টেশন। বাড়তে চলেছে প্ল্যাটফর্মের সংখ্যাও, বাড়ছে আরো 2টি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। চলতি অর্থবর্ষে কাজ শেষের টার্গেট রেলের। হাওড়া দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন। প্রতি বছরই বাড়ছে ট্রেনের সংখ্যা। এদিকে প্ল্যাটফর্মের অভাবে দীর্ঘ সময় আউটারে দাঁড়িয়ে থাকে ট্রেন। এই সমস্যা মেটাতে এবার বাড়ানো হচ্ছে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম। দেশের মধ্যে সর্বাধিক 23টি প্ল্যাটফর্ম রয়েছে হাওড়া স্টেশনে। এবার তৈরি হচ্ছে 24 নম্বর প্ল্যাটফর্ম। সেই সঙ্গে দৈর্ঘ্যে বাড়ছে আরও 2টি প্ল্যাটফর্ম, 15 এবং 16 নম্বর। চলতি অর্থবর্ষেই কাজ শেষ করার টার্গেট রেলের। 16 जो है वो यूज होगा। वो नॉर्मली अभी हमारा जो प्लेटफॉर्म नंबर 8 के पास एक VIP साइडिंग है, जिसमें कुछ
स्पेशल कैरेज या इस तरह के हमारे ट्रैक इंस्पेक्शन कार वगैरह रहते हैं, वो न्यू कॉम्प्लेक्स में एक नया प्लेटफॉर्म नंबर 24 आ रहा है, वो भी फुल लेंथ का रहेगा। एडिशनल प्लेटफॉर्म होने से हम लोग और ज़्यादा मेल एक्सप्रेस ट्रेन को हैंडल कर पाएंगे। 1854 সাল হাওড়া থেকে হুগলি যাত্রা শুরু করেছিল ট্রেন। হাওড়া স্টেশনের পথ চলা শুরু বলা যায়। হাওড়া স্টেশনের ইতিহাস বলছে 1984 সালে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম ছিল 15টি। 1992 সালে নতুন টার্মিনাল তৈরি হয় হাওড়া স্টেশনের। তারপর 2009 সালে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে হয় 23। হাওড়া স্টেশনের 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম আছে ওল্ড কমপ্লেক্সে, 17 থেকে 23 নম্বর আছে নিউ কমপ্লেক্সে। এবার 23-এর পাশে তৈরি হচ্ছে 24 নম্বর প্ল্যাটফর্ম। 24 নতুন এই প্ল্যাটফর্ম তৈরির পাশাপাশি পুরনো দুটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়াচ্ছে রেল, 15 এবং 16 নম্বর। দৈর্ঘ্য কম থাকায় 15 নম্বর প্ল্যাটফর্মে এতদিন সর্বাধিক 12 কোচের লোকাল ট্রেন চলত। অন্যদিকে 16 নম্বর প্ল্যাটফর্মের জায়গাকে 0 মাইল বলা হয়, কারণ এই জায়গা থেকে শুধু পণ্য পরিবহন করা হয়। 16 নম্বরে কোনো লোকাল বা দূরপাল্লা ট্রেন ঢোকে না। এখন 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ হলে সেখানে বেশি ট্রেন ঢুকতে পারবে। জানা গিয়েছে আপৎকালীন পরিস্থিতিতে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন চালানোর জন্য ব্যবহার হবে 16 নম্বর প্ল্যাটফর্মটি। দীর্ঘদিন ধরেই রেলওয়ে আধিকারিকদের বক্তব্য ছিল প্ল্যাটফর্মে ট্রেন রিসিভ করা এবং ছেড়ে যাওয়ার জন্য যে সময় পাওয়া যায় তাও নিত্যদিনের চাপ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ফলে নতুন করে দুটি প্ল্যাটফর্ম যদি যাত্রী ওঠানামার কাজে ব্যবহার করতে পারা যায়, তাহলে নিত্যদিন হাওড়া ডিভিশনের হাওড়া স্টেশনের ট্রেন লেটের যে অভিযোগ আসে তা অনেকটাই কমবে, এমনটাই মত তাদের। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, হাওড়া।